আমরা জিয়া রহমানকে কোনো মানুষের কাছে যেভাবে নিয়ে যাওয়া না, আমরা সেভাবে নিয়ে যেতে পারি। অনেকে বলেন একজন আমি যুবদলের প্রেসিডেন্ট আলাল সেক্রেটারি ছিলেন। 25তম জয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশের একজন বিখ্যাত মনীষীর লেখা আনতে গিয়েছিলাম সেই স্মরণিকা। উনি দুটি লাইন একটা লিখেছেন, নিচে দুটি লাইন উনি লিখে দিলেন, বিএনপি যতদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নির্লোভ নির্ভহ দেশপ্রেম সততা এবং তার এই দেশপ্রেম এটা যতদিন ধরে রাখতে পারবে ততদিন বিএনপির ক্ষতি কেউ করতে পারবে না। আর এর থেকে যদি বিএনপি বিচ্ছিত হয় তাহলে বিএনপিকে বাঁচানোর জন্য অন্য কোনো বিকল্প রাস্তাও থাকবে না। অতএব জিয়া রহমানকে আমরা যে লোকটি এই দেশটি জন্ম দিয়েছেন, আমি সে কথাটি বলতে চাই 1971 সাল 1970 নির্বাচনের পরে পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিত তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো না, মুক্তিযুদ্ধ হতো না। শেখ মুজিব বারবার আলোচনা করেছেন, বারবার বাংলাদেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেষ পর্যন্ত যে প্রস্তাবটি শেখ মুজিব এবং পাকিস্তানের তরফ থেকে এসেছিল সেটা হলো পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ মুজিব, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আর সেনাপ্রধান রাষ্ট্রপতি ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতি। আপনি একটি বই লিখেছেন ঐতিহাসিক বইতে, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিদেশে উনি লিখেছেন আমার নিয়ে গেছিলেন একটি মুক্তিযুদ্ধের প্রোক্লামেশন লিখে বলেছেন যে বঙ্গবন্ধু আপনি এই স্বাধীনতার ঘোষণাটা দিয়ে যান তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হবে, আমরা বাঁচতে পারবো। উনি জোর করে ধমক দিয়ে তাজউদ্দিনকে বলেছে আমাকে কি ফাঁসির কাজটা ঝুলাতে চাস। উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন নাই। উনি ফিলিপিনের পাজামা কখন পাকিস্তান সেনাবাহিনী এসে ওনাকে নিয়ে যাবে। আপনাদের সুস্পষ্ট খেয়াল আছে 27 তারিখ পাকিস্তান ইত্তেফাক, দৈনিক ডেলি অবজারভার সমস্ত পত্রিকায় একটি ছবি আসলো যে একদম ফিলিপিনের পায়জামা পাঞ্জাবি ওনার দেখা যায় উনি পায়ের উপরে পা করাচি বিমানবন্দরে পাইপ টানছেন। এই ছবি দেখে মনে হয় ওনাকে গ্রেফতার করেছেন, উনি আত্মসমর্পণ করেছেন। সেদিন 25 তারিখ 25শে মার্চ তার অর্থে আমরা তখন ছাত্র, ঢাকা শহরের পাখানাদার বাহিনী সমগ্র বাংলাদেশে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছেন হাজার হাজার মানুষকে, সেদিন জাতির দিক নির্দেশের ব্যবস্থার মধ্যে ছিল। সেদিন যারা বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখালেন তারা কোনো দিক নির্দেশনা দেন নেই, তাদের শীর্ষ নেতা আত্মসমর্পণ করেছেন, অন্য নেতারা আত্মসমর্পণ করেছেন। 25 তারিখ মধ্যরাত্রির পরে 26 তারিখ আসলো, বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল বাঙালি অফিসার সৈনিকদের নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জানজুয়াকে হত্যা করে ড্রামের উপর দাঁড়িয়ে বললেন পাকিস্তানিদের সাথে বিদ্রোহ করলাম। এবং 27 তারিখ চট্টগ্রাম কারুরঘাট কেন্দ্র থেকে উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। উনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। তারপরের ইতিহাস হলো উনি 2-3 দিন পরে একটি ছোট্ট চিরকুট পাঠিয়ে 8ম ইস্ট বেঙ্গল গ্যারিসনে ওনার সহধর্মীদের কাছে একটি চিরকুট পাঠালেন, যেভাবে পারো এখান থেকে পালিয়ে তোমার আত্মীয় স্বজনের বাসায় চলে যাও, দিনাজপুর যাও, যেখানে বেঁচে থাকলে দেখা হয় আপনার নাম করে দিন। এই চিরকুটের পর অনেক কষ্ট করে ঢাকা আসলেন উনি। ওনার একজন আত্মীয়ের কথা আত্মগোপন করে রইলেন। কিন্তু 1971 সালের 22শে জুলাই পাখানাদার
স্বাধীনতার চেতনার কথা বলতে বলতে সারা বাংলাদেশকে লুণ্ঠন করেছে। মুক্তিযুদ্ধের সাথে প্রথম যে লোকটি বেমানি করে আমি এই কথাটা এই জন্য বলতে চাই যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের পরিবারের কোনো সদস্য যদি, শেখ পরিবারের কোনো সদস্য যদি এই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করে থাকে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। একটা লোক পাবেন না যে শেখ মুজিব পরিবারের তো তাদের মুক্তিযুদ্ধের একটি ইতিহাস আছে। সেটি হলো এই যে বরিশালের মোয়াজ্জেম হোসেন আলা লেখেন আছেন, বেগম মুজিব আনোয়ার হোসেন মঞ্জুর বাসায়, মানিক মিয়ার বাসায়, ধানমন্ডির বাসায় গেলেন। পাকিস্তানি একজন মেজর জেনারেলের সাথে আলাপ আলোচনা করলেন। তার সাথে ছিলেন তার প্রিয়তম জামাই শেখ হাসিনা, ডক্টর ওয়াজেদ সাহেব। সেখান থেকে বসে রাউফ ফরমান আলীর সাথে গভর্নর হাউজে গভর্নরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করলেন এবং সেই খাতাটি এখন রাউফ ফরমান আলীর সাথে দেখা করতে গেলেন। যেই গাড়িতে, সেই গাড়িটি ছিল ডক্টর ওয়াজেদ সাহেব। সেই গাড়িতে করে উনি গেলেন জামাইকে একটি কারণে ওনার কন্যা বেগম শেখ হাসিনা সন্তান সম্ভাবনা, সেজন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তার নির্বিঘ্নে তার মেয়ে যেন তার সন্তান প্রসব করতে পারে। আপনার গাইনি ওয়ার্ডের গাইনির প্রধান ছিলেন ডক্টর সাবিয়া বানু। তার তত্ত্বাবধানে 1971 সালের 27 জুলাই বেগম মুজিব তার পুত্র সন্তান সজীব ওয়াজেদ জন্ম দেন। এই গল্পটি হচ্ছে ওনার মুক্তিযুদ্ধের ইতিহাসের বাইরে আর মুক্তিযুদ্ধ। শেখ হাসিনা পুত্র সন্তান জন্ম দিয়েছেন পাকিস্তানিদের তত্ত্বাবধানে, পাক হানাদার। এটা হলো ওনাদের পরিবারের মুক্তিযুদ্ধের একমাত্র ইতিহাস। তাই আমরা বলতে চাই, শেখ মুজিব কি করে 1975 সালের, আমি সংক্ষেপ করে দেব, 75 সালের 25শে বেইমানি করে একদলীয় বাকশাল কায়েম করে আওয়ামী লীগকে উনি বিলুপ্ত ঘোষণা করে দিয়ে বাকশাল কায়েম করলেন এবং উনি হয়ে গেলেন সার্বিক অর্থে বাংলাদেশের বাদশাহ হয়ে গেলেন, আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। সকল গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রহিত করলেন, সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন। মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা হরণ করে শেখ মুজিব শহীদের সাথে বেইমানি করলেন। যদি সেদিন এই গণতন্ত্রের জন্য শেখ মুজিব রাখে নাই বিদায় এই মুক্তিযুদ্ধ কর্মকর্তা ছিলেন, তারা বিদ্রোহ করে বিভিন্ন সেক্টর কমান্ডার হয়ে জেনারেল ওসমানের নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা তাই বলতে চাই, এই সেনাবাহিনীর বিরুদ্ধে শেখ মুজিব সেনাবাহিনীকে সহ্য করতে পারত না। জিয়া রহমান যেহেতু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন নাই। যদি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে ভাগ বটরা করে উনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আর ইয়াহিয়া খান রাষ্ট্রপতি থেকে যেতেন। সেই কারণে এই সেনাবাহিনীর বিরুদ্ধে আরেকটি বাহিনী তৈরি করেছিলেন, সেটার নাম হল রক্ষী বাহিনী। ভারতীয় বিএসএফ এর একই ড্রেস, জলপাই রঙের ড্রেসের এই রক্ষী বাহিনী সৃষ্টি করেছেন। আপনাদের বয়স অনেকের নাই, আলাল দেখেছে, এই দেখেছে। আপনারা যারা এই বয়সের আছে, আমরা যারা রক্ষী বাহিনী দ্বারা টর্চার হয়েছে, রক্ষী বাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছে, সেদিন শেখ মুজিব এই রক্ষী বাহিনী সৃষ্টি করে সেনাবাহিনী থেকে তাদের অধিক সুযোগ সুবিধা দিয়েছে। একটি ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিলেন রক্ষী বাহিনীকে, যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে সে গ্রেপ্তার করতে পারবে, হত্যা করতে পারবে।
সেই জন্য এই বরিশালের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ একজন নায়ক সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে সদর্পে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? সেদিন 40,000 দেশপ্রেমিক প্রগতিশীল নেতা কর্মীকে, ছাত্রকে, মুক্তিযোদ্ধাকে শেখ মুজিব রক্ষীবাড়িতে হত্যা করেছিল। তাই আজকে আমরা বলতে চাই, শেখ মুজিব রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। বাংলাদেশ ছিল একটি দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ ছিল একটি অর্থনৈতিক ভঙ্গুর রাষ্ট্র, বাংলাদেশ ছিল একটা আইন শৃঙ্খলাবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেই কারণেই রাষ্ট্র পরিচালনা ব্যর্থতা এবং মুক্তিযুদ্ধের সাথে বেমানি করেছিলেন। আমি এখানে আরেকটি কথা বলতে চাই, মুক্তিযুদ্ধের যে সরকার গঠিত হলো 10 এপ্রিল প্রবাসী সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করলো জেনারেল ওসমানী সেক্টর কমান্ডারদের নিয়ে মিটিং করে তেলিয়াপাড়া 8 তারিখ। 8 এপ্রিল তেলিয়াপাড়াতে একটি চা বাগানের রেস্ট হাউসে মিটিং করে এখানে সিদ্ধান্ত হলো সকল সেক্টর কমান্ডাররা জেনারেল ওসমানীকে বললেন, আপনি তাজউদ্দিন সাহেবকে বলেন প্রবাসী সরকার গঠন করার জন্য। তারপরে 10 তারিখ 10 এপ্রিল প্রবাসী সরকার গঠন করার সে সিদ্ধান্ত হলো। তারপর 17 এপ্রিল আম্রকাননে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন এবং তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন, খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন, ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। তাই আমরা বলতে চাই, সেদিন তাজউদ্দিন সাহেব শপথ গ্রহণ করার পর দেশি বিদেশি সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলেন, মাননীয় প্রধানমন্ত্রী কিসের উপর ভিত্তি করে আজকে আপনি প্রবাসী সরকার গঠন করলেন, আপনি প্রধানমন্ত্রী হলেন? উনি একটি কথা উত্তর দিয়েছিলেন, কারণ আপনারা শোনেন নাই, আমাদের তরুণ মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার ধারাবাহিকতায় আজকে আমরা সরকার গঠন করেছি, আমি প্রধানমন্ত্রী হয়েছি। সেই কারণেই আওয়ামী লীগ কোনোদিন তাজউদ্দিন সাহেবকে মূল্যায়ন করে নাই, পরিবারকে মূল্যায়ন করে নাই, ঐতিহাসিক সত্য ঘটনাটি বলার কারণে। তাই আজকে আমরা বলতে চাই, আওয়ামী লীগ একটি ভারতবাদের উপর সৃষ্টি করে বাংলাদেশকে লুণ্ঠনের একটি রাজত্বে পরিণত করেছিলেন। তার বাবার সময় যে দুর্ভিক্ষ হয়েছে 74 সালে, সেই দুর্ভিক্ষে 15 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছেন। বাসার ভাই বলতে পারবেন ঢাকার মানুষ, এই ঢাকা শহর একটি হাড্ডিসার মানুষের মিছিলে পরিণত হয়েছিল। আঞ্জুমান মফিদুল ইসলাম হাজার হাজার মানুষকে আজিমপুর কবরস্থানের প্রতি মিনিটে 10টি 15টি করে লাশ কবর দেওয়া হতো। মানুষ কাপড়ের অভাবে কলা পাতা দিয়ে মানুষকে দাফন করতে হয়েছে এবং ডাস্টবিনের উচ্ছিষ্ট নিয়ে কুকুর এবং মানুষ সে সময় কারাগারি করতে দেখেছে। ইত্তেফাকের আফতাবউদ্দিন সাহেবের সে ঐতিহাসিক ছবি 1974 সালে 62 জাল দিয়ে লজ্জা নিবারণের অপচেষ্টায় লিপ্তেই ছিল শেখ মুজিবের স্বাধীনতা। আমরা বলতে চাই যে অনিবার্য কারণে 15 আগস্ট হয়েছে, তারপর আবার আরেকটি ঘটনা ঘটেছে 3রা নভেম্বর খালেদ মোশাররফ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন, করে জিয়াউর রহমানকে বন্দী করে তার বাসভবনে বন্দী করে রাখলেন। বিচারপতি সাহেবকে এনে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করে উনি প্রধান সেনাপতি হয়ে গেলেন। 4 তারিখ আমার স্পষ্ট মনে দেখা আছে, ঢাকা শহরে খালেদ মোশাররফের মায়ের নেতৃত্বে একটি মিছিল হয়েছিল। সে ভাই ছিল রাশেদ মোশাররফ, সে পরবর্তী শেখ হাসিনার মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ছিলেন। এদের নেতৃত্বে একটি মিছিল বেরোলো। মিছিলটি 32 নম্বরে গিয়ে শেখ মুজিবের বিশাল প্রতিকৃতি নিয়ে সেখানে গিয়ে খালেদ মোশাররফের মা ভারতের সরকারকে উদাত্ত আহ্বান জানালেন, প্রয়োজন বোধে ভারত যেন সেনাবাহিনী দিয়ে খালেদ মোশাররফের সরকারকে রক্ষা করে। তারপর বাংলাদেশে একটি নতুন প্লানেশন হলো, সেনাবাহিনী এবং দেশপ্রেমিক শক্তির মধ্যে ঐক্য হলো। 6 নভেম্বর মধ্যরাত্রির পরে বাংলাদেশে একটি নতুন বিপ্লব সংগঠিত হলো। তাদের প্রিয় নেতা জিয়াউর রহমানকে বাসভবন থেকে মুক্ত করে নিয়ে আসে। একটি মাত্র বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে, সেই বিপ্লবটি হলো 7 নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব, যাকে আমরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সেদিন স্বাধীনতার সার্বভৌমত্ব যে সংকট দেশ একটি যুগ সন্ধিক্ষণে চলে গেছিল, সেখান থেকে জিয়াউর রহমান ক্ষমতার হাতোপিঠে এসেছেন, কাউকে হত্যা বা খুন করে নয়। জাতির ঐতিহাসিক প্রয়োজনে সেনাবাহিনী এবং জনগণ তাকে ক্ষমতার পাদপীঠে নিয়ে আসেন। আবার একটি কণ্ঠ দিলে 71 সালের 27শে মার্চ যেমনি একটি কণ্ঠ ভেসে এসেছিল তাদের
আমার এই কণ্ঠে আসলো, আমি জেনারেল জিয়া বলছি, সেনাবাহিনীকে ব্যারিকেড দেওয়ার জন্য বললেন, মানুষকে শান্ত রাখতে। এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যাত্রা। আমি যে কথাটি এই জন্য বলতে চাইলাম, সেই কারণটি হলো উনি একজন সেনাবাহিনীর লোক, উনি ইচ্ছা করলে এদেশে গণতন্ত্র ফিরে নাও দিতে পারেন। আপনি দেখবেন ইতিহাসে কর্নেল নাসের সেনাবাহিনীর লোক ক্ষমতা দখল করেছেন, সেই দেশে কোনোদিন গণতন্ত্র আসে নাই। মিশরে সাদ্দাম ক্ষমতা দখল করেছেন, কোনো গণতন্ত্র ছিল না। লিবিয়ার গাদ্দাফি ক্ষমতা দখল করেছেন, কোনোদিন গণতন্ত্র ছিল না। সিরিয়ার আসাদ ক্ষমতা দখল করেছেন, গণতন্ত্র ছিল না। বিদায়ী সেই সমস্ত দেশগুলো আজকে কোথায় এসে দাঁড়িয়েছে, এক মাইলের পরে দেশ আর থাকে না। অতএব দেশের মানুষের অর্থনীতি, দেশের মানুষের দুর্দশা কেমনিভাবে আসে, সেটা একটা জ্বলন্ত উদাহরণ। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শতাব্দীর পর শতাব্দী দূরদৃষ্টি নেতা ছিলেন। উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে একটি বাংলাদেশের একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সকল গণতান্ত্রিক নেতাদের সাথে আলাপ আলোচনা করে একটি জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেছিলেন। পরবর্তী পর্যায়ে এই ফ্রন্ট থেকে ৬টি রাজনৈতিক দল দিয়ে জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। এবং ১৯৭৮ সালের এক ঐতিহাসিক নির্বাচনে উনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ছিলেন এবং আরেকদিকে গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ছিলেন মুক্তিযুদ্ধের সম্পাদিত জেনারেল ওসমান। জিয়া রহমানের কি প্রতীক হবে? জাতীয়তাবাদী ফ্রন্টের তখনকার অন্যতম নেতা মশিউর রহমান যাদু ভাই, আমরা পল্টন ময়দানে সেই জনসভায় ছিলাম, সেখানে দাঁড়িয়ে উনি বললেন, মাননীয় নেতা, আপনি আমাদের ফ্রন্টের নেতা, আপনার কি প্রতীক হবে? উনি এক গুচ্ছ ধানের ছড়া দিয়ে বললেন, মৌলানা ভাসানী এই দেশের শতাব্দীর শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ, আপনাকে আমরা ভাসানী ল্যাবের মৌলানা ভাসানীর এই প্রতীক আপনাকে উপহার দিলাম, আপনার প্রতীক হচ্ছে ধানের শীষ। সেখান থেকেই আজকে জেনারেল ওসমানের সাথে অনেক ভোটের ব্যবধানে জয়লাভ। এরপর ৭৯ সালে একটি আপনার নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭৮ সালে জাতীয়তাবাদী যে ঐক্য হয়েছিল ফ্রন্ট, সেই ফ্রন্টের মিনিস্ট্রিতে উনি একটি একটি মন্ত্রণালয় করেছিলেন, যেটা এখানে আমাদের আলাল বলেছেন যে আজকে বাংলাদেশে রেমিটেন্স যেটা আসে, এই তখন এসেবারে এটি দিনাজপুরের কৃতি সংস্থান ভাসানী ল্যাবের সেক্রেটারি জেনারেল ছিলেন। উনি বাংলাদেশের প্রথম মিনিস্টার হলেন। বাংলাদেশ থেকে এই উত্তর প্রাচ্যে লোক যাওয়া শুরু হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে। আজকে আমরা বলতে চাই, সেটা কি কারণে? উনি ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন, সেখানে তখন মধ্যপ্রাচ্যে পেট্রোডলারের ছড়াছড়ি, সমস্ত পেট্রোডলার আরব দেশগুলোর মধ্যে ভাসছে, তারা পেট্রোডলারের উপর। উনি সেখানে দাঁড়িয়ে বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাই না, অনুদান চাই না। আপনাদের উন্নয়নের প্রয়োজন, আমার দেশের দক্ষ জনশক্তি আছে, আপনাদের বাজারটি আমাদের জন্য খুলে দেন, আমাদের উপকার হবে, আপনাদের হবে। এরপর এই সমগ্র মধ্যপ্রাচ্যে এই আপনার ম্যানপাওয়ার, আমাদের এই জনশক্তির রপ্তানি শুরু হবে। আজকে আমরা বলতে চাই, যেমনিভাবে গার্মেন্ট সেক্টর, অন্যান্য সেক্টর, খাল কাটার বিপ্লব, গণশিক্ষার বিপ্লব, শিক্ষা ক্ষেত্রে সমস্ত কিছুতে একটি যুগান্তকারী সিদ্ধান্ত জিয়া রহমানের। তাই আমি আর বিশেষ জিয়া রহমান সম্পর্কে বলে আমি আমার বক্তব্য শেষ করব। ১৯৭৯ সালে ৭৮ সালের পর আমাদের উনি যখন বহুদলীয় গণতন্ত্রের জন্য বললেন, একটা প্রিভিয়াসের আইন শেষ, সেদিন কেউ যদি রাজনৈতিক দল করতে চায়, মহামান্য রাষ্ট্রপতি বরাবর আবেদন করতে হবে। সেদিন অনেকগুলো রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছে আবেদন করেছেন, তার মধ্যে একটি ছিল আওয়ামী লীগ। আমি যে জেলা থেকে এসেছি, মহাশালীর কৃতি সন্তান, পার্লামেন্টের স্পিকার ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, মানব উকিল সাহেব আবেদন করলেন জিয়া রহমানের কাছে একটা অ্যাপ্লিকেশন, মহামান্য রাষ্ট্রপতি, আমি প্রাচীন দল আওয়ামী লীগকে আমি আবার পুনরুজ্জীবিত করতে চাই, যেটা শেখ মুজিব খবর দিয়ে গেছেন বাকশালের মধ্যে দিয়ে। আমি আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে চাই, আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দল আমি বাংলাদেশে কর্মকাণ্ড করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার অ্যাপ্লিকেশনের উপর আওয়ামী লীগকে, মানব উকিলকে আওয়ামী লীগ করার অনুমোদন দিয়েছিলেন। আজকে শেখ হাসিনা, তুমি যে ১৭ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের যে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে আসছে যে আওয়ামী লীগ প্রাচীন দল, তোমার বাবা তো আওয়ামী লীগকে কবর দিয়ে গেছে।
যে আওয়ামী লীগের তুমি প্রধানমন্ত্রী দাবি করেছো, সে আওয়ামী লীগ হচ্ছে জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ হচ্ছে মানুষ ছেলের আওয়ামী লীগ, তোমার বাবার আওয়ামী লীগ। এত অকৃতজ্ঞ তুমি, যে ব্যক্তি তোমাকে যে দল পুনঃপ্রতিষ্ঠা করার জিয়া রহমান তো নাও দিতে পারতো, আওয়ামী লীগ ব্যান্ড করে দিতে পারতো, এখন তোমরা যেভাবে আওয়ামী লীগকে ব্যান্ড করতো। তাই আমি বলতে চাই, আমরা ইতিহাসের সেই সত্য কথায় আপনার ফিরে যান। আজকে যারা এই ক্ষমতায় এসেছেন, অনেকে বলেন 54 বছর নাকি এই দেশে কিছু হয় নাই। আর বাবা 54 বছর আগে তোমার বাবারও তো জন্ম হয়নি, বাবারও বাচ্চা, তুমি দাঁড়ায় বলো 54 বছর। তুমি জিয়া রহমান দেখো নাই, যে জিয়া রহমান দেখে নাই, জিয়া রহমানের ইতিহাস জানে না, সে বাংলাদেশের নাগরিক হওয়ার উপযুক্ত না। যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিয়ে মহান সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করে বীরোত্তম একজন জিয়া রহমান, তাকে জানো না 54 বছরে, এবং খালেদা জিয়ার শাসনকাল দেখো নাই, জিয়া রহমানের শাসনকাল দেখো নাই, তার নেতৃত্ব দেখো নাই, তুমি না তো বলো 54 বছরে কিছু হয় নাই, ওনারা সংস্কার করবে। পৃথিবীর জন্মের পর থেকে আজ পর্যন্ত সংস্কার একটি প্রতিনিয়ত, আপনার ফ্যামিলি তো, আপনার পরিবারও প্রতিনিয়ত সংস্কারের প্রয়োজন হয়। সংস্কার একটি আপনার চলমান প্রক্রিয়া, এটা কোনোরকম বন্ধ হয়ে যায় না। নদীর স্রোত যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই নদীর বন্ধত্ব হয়ে যায়। আর যে নদীতে স্রোত যায়, সে বন্ধা নদীতে মানুষ কোনো কিছু হয় না। আর সংস্কার একটি চলমান, যদি 3 দিন 4 দিনে এই বাংলা একটা দেশের জাতি পুরো সংস্কার করে নেবে। একজন মহিলা উপদেষ্টা আছেন, উনি বলেছেন, আমরা তো এসেছি সংস্কার করে শুধু নির্বাচনের জন্য নয়। 17টি বছর আমরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম। আমাদের 20,000 নেতা কর্মী জীবন দিয়েছে, 2,000 নেতা কর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছে, 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আপনি আলাল বলেছেন আপনার মামলাগুলো উঠে গেল, আমি আলাল এখনো কোর্টে নেই। আলালের 200 মামলা, এখানে বাসার সমস্ত নেতাদের মামলা আমরা এখনো কোর্টে যাই। আপনি গ্রামের ইউনিভার্সিটি করলেন, একদিনে অ্যাপ্লিকেশন করে আপনি উত্তরায় 650 কোটি টাকার জায়গা নিয়ে গেলেন আপনার গ্রামের বিশ্ববিদ্যালয়ের নামে। অতএব আপনার মামলাগুলো একদিনে উঠে গেল, আর আমাদের মামলাগুলো চলমান, আমরা এখনো কোর্টে হাজিরা দিই। এই যে আমরা যে রাস্তাটি তৈরি করেছি 17 বছরে, এই রাস্তা ধরেই 36 দিনের আন্দোলন লাগিয়ে হয়েছে। অতএব আপনার কারা টাকা, আমার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, বাংলাদেশের যত বড় অভ্যুত্থান হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়েছে, গুলি খেয়েছে। এবার তার এই 5ই আগস্টের এই বিপ্লবে, এই 5 বিপ্লব না, গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে শহীদ হয়েছে, কোনো ছেলে গুলি খেয়েছে, এটা আমাদের জানা নেই। আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, আপনারা সবাই হোম মিনিস্টারের বাসায় ছিলেন, নাইলে আইনমন্ত্রীর বাসায় ছিলেন, নাইলে আপনাদের বাবা মাকে নিয়ে হারুনের হোটেলে ভাত খেয়েছেন। 5ই আগস্টে আপনার রাস্তায় এসে মহাবিপ্লবী হয়ে গেল। আজকে আমি সার্জিস এবং হাসনাতকে বলতে চাই, তোমরা ছাত্রলীগের প্রোডাক্ট, তোমরা কত লক্ষ বার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষ বার স্লোগান দিয়েছ। আজকে বিপ্লবী হয়ে গেল না, মানুষকে তোমাদের ইতিহাস ছিল, একটা হোস্টেলে ছিলাম, টিউশনি করে পড়তে, আজকে 5 কোটি 6 কোটি টাকার গাড়িতে চলো। আগে পিছিয়ে আরো 20-25 কোটি টাকার গাড়ি। যিনি 500 টাকার পাঞ্জাবি পড়তেন, তিনি 30,000 টাকার পাঞ্জাবি পরেন, 50,000 টাকার জুতো পরেন, 10-12 লাখ টাকার ঘড়ি পরেন। আপনাদের চেহারা যে রোশনাই, এই রোশনাই তো আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম। আর আপনাদের এই দিনে আপনাদের উপদেষ্টাদের একজন এমপি যদি 300-400 কোটি টাকার মালিক হয়, শেখ হাসিনা আশ্বাস বলেছেন আমার একটা পিউন আছে জানি সেই 400 কোটি টাকার মালিক। আর সেটা তো 17 বছর লাগছে। আর আপনার কয়েক মাসের মধ্যে আপনাদের পিএরা যদি 400-500 কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা গিয়েছে? আপনাকে সচিবালয় আন্দোলনের নাম বলে সচিবদের ফোর্স করেন, বিভিন্ন ট্রান্সপারেন্ট ফোর্স করেন, বিভিন্ন টেন্ডারের জন্য ফোর্স করেন। এগুলো মানুষ জানে। আগামী দিনে আপনাদের আমল করতে হবে। আমি ক্যাপ্টেনের সরকারের প্রধান, সরকারের প্রধান ইউনুস সাহেবকে বলতে চাই, আপনারা অনেকে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন। এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের তৈরি সেনাবাহিনী। এটা অন্য কোনো দেশের সেনাবাহিনীর সাথে কোনো তুলনা নেই।
90-এর গণঅভ্যুত্থান হয়েছে, সেদিন আমি আর একসাথে রাজপথে ছিলাম, আমরা বাসার ভাই ছিলেন, আপনার সেদিন দেখেছেন সম্রাট আছে এখানে, সম্রাট ছিল, আমরা সেদিন মারা যেতে পারতাম। সেদিন গণঅভ্যুত্থানের পরে ইচ্ছা করলে তরুদ্দিন সাহেব হিরো ছিলেন, যে জেনারেল স্টাফকে দিন কমান্ডারদের বৈঠক থেকে বললেন আমরা আপনাকে সমর্থন দিতে পারবো না, তারপরে হোসেন মোহাম্মদ ইসলাম পদত্যাগ করেছেন। সেনাবাহিনী ইচ্ছা করলে সেদিন ক্ষমতা নিতে পারতো, সেনাবাহিনী ক্ষমতা নেয়নি, কারণ মুক্তিযুদ্ধের সেনাবাহিনী গণঅভ্যুত্থানকে সমর্থন করে বিচারপতি শাহাবুদ্দিন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, 90 দিনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে একটি সৎ পরিচ্ছন্ন নির্বাচন দিলেন। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আপসের নেত্রী 1986 সাল, আমার মনে আছে এখন, আমার এখানে কীর্তি আর ভাঙা আছে, খালাল আছে, বসার সাহেব আছে, আমরা সেদিন সারা রাত বেগম খালেদার সাথে ধানমন্ডিতে একটি বাসায় ছিল। বারবার জামাত ইসলামের নেতারা ফোন করছেন, অন্যান্য দলের নেতারা ফোন করছেন, সবাই নির্বাচনে যাবে, বেগম আওয়ামী লীগ নির্বাচনে যাবে। বেগম খালেদা জিয়া ফজরের নামাজের আজানের পরে সাংবাদিকদের সাথে, দেশি বিদেশি সাংবাদিকদের বললেন, হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। এবং খালেদা জিয়া যায় নাই। সেদিন অনেকে বলেছেন বিএনপি আজকে শেষ হয়ে যাবে, একমাত্র দল বিএনপি নির্বাচনে যায় নাই, জামাত আওয়ামী লীগ একসাথে হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়ে সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাই বাংলাদেশের আপসের নেত্রীকে 90 সালের গণঅভ্যুত্থানের পরে 27শে ফেব্রুয়ারি 1991 সালের নির্বাচনে ওনাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সেদিন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন। আবারও সৌভাগ্য হয়েছে সেই সংসদে যাওয়ার। এবং বেগম খালেদা জিয়া কি কাজটি করলেন? সংসদে এসে সরকার গঠন করার পর মুক্তিযুদ্ধের মূল চেতনা সংসদীয় পদ্ধতির সরকার, যেটি শেখ মুজিব হত্যা করে রাষ্ট্রপতি শাসিত সরকারে নিয়ে এসেছিলেন, বেগম খালেদা জিয়া একাদশ সংশোধনী পাশ করে সেদিন উনি সংসদীয় গণতন্ত্রের আবার প্রবর্তন করলেন, সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করলেন। আজীবন স্বর্ণাক্ষরে বেগম খালেদা জিয়ার নাম লেখা থাকবে মুক্তিযুদ্ধের স্বীকৃতি বেগম খালেদা জিয়া দিয়েছেন আওয়ামী লীগের। আমরা বলতে চাই, বাংলাদেশের সকল উন্নয়ন যেমনি ভাবে জিয়া রহমানের হাত ধরে এসেছে, তেমনি ভাবে বেগম খালেদা জিয়ার হাত ধরে। বেগম খালেদা জিয়া তো আপোষ করে নাই, এরশাদের সাথে আপোষ করে নাই, এবং একাদশ সরকারের সাথে আপোষ করে নাই, শেখ হাসিনার সাথে আপোষ করে নাই। এই কারণে মিথ্যা মামলা দিয়ে 6.5 বছর তাকে স্লো দিন করে হত্যার চেষ্টা করেছেন। আজকে আরেকটি হত্যা রহস্য উন্মোচিত হয়েছে, এদের তারেক রহমানকে হত্যা করার যে ব্লুপ্রিন্ট আজকে পত্র পত্রিকা আসছে। তাই আমরা বলতে চাই, এই বিএনপি কখনো দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। বিএনপি আজকে আপনারা অনেকে বলেন, অনেকে সেনাবাহিনী নিয়ে শক্তি করেন। একজন ব্যারিস্টার লন্ডন থেকে এসেছেন, উনি এসে বলেন যে জেনারেল ওয়াকার নাকি সীমা অতিক্রম করছে সেনাবাহিনী। আরে ওরা তুই চিলি লন্ডনে আসছ, এই মুক্তিযুদ্ধের সেনাবাহিনী 5ই আগস্টের এই 3-4 দিন সেনাবাহিনীর যে ভূমিকা, সেনাবাহিনী যেমনিভাবে 90 গণঅভ্যুত্থানের পরে ক্ষমতা নেয়নি, জেনারেল ওয়াকার ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারত, কিন্তু ক্ষমতা নেয়নি, আর্মি ক্ষমতা নেয়নি। তারা বন্দুকের নলটি হাসিনা জনগণের থেকে ঘুরে হাসিনার দিকে ঘুরে দিলেন, এবং হাসিনাকে আর 48 মিনিট সময় দিয়ে সেনাবাহিনীর সমস্ত কর্মকর্তারা একসাথে বৈঠক করে তাকে তার মাতৃভূমি, পিতৃভূমি, তার বাবার দেশে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে মানুষ নির্বিচারে হত্যা হতো, আজকে এত ফুটানি করে কথা বলতে পারছে। তাই আমরা বলতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো কথা বলতে, আপনারা যে এজেন্ডা নিয়ে এসেছেন, সেই এজেন্ডায় দেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। আপনারা চট্টগ্রাম পোর্ট পৃথিবীর সর্ববৃহৎ একটা ইহুদি কোম্পানিকে দেওয়ার চেষ্টা করছেন, যেই কোম্পানি এখন প্যালেস্টাইনে মানুষ হত্যার জন্য এই নেতানিয়াহুকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য করছে, তার কাছে চট্টগ্রাম বন্দরে যারা দিতে চান। আপনারা মানবিক করিডোরের নামে আরাকান আর্মিকে এখানে অস্ত্র আনার ব্যবস্থা করে দিতে চান। বাংলাদেশের অভ্যন্তরে ঘোরান যেতে যে বাংলাদেশকে একটি চারণভূমি পরিণত করতে চান। আপনাদের এই উদ্দেশ্য এদেশের মানুষ কখনো সফল হতে দেবে না। 71 দেয়নি মুক্তিযুদ্ধে জিয়া রহমানের নেতৃত্বে
এবারও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল রাজনীতিক দেশপ্রেমিক মানুষ শক্তি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনি একটি নির্লজ্জভাবে এই কথাটি বলে আমি শেষ করতে চাই, সেটি হলো আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে আসেন, ডক্টর ইউনূস সাহেব আপনাকে শেখ হাসিনা অভিনন্দন করেন। আপনাকে সেদিন বিএনপি ক্ষমতায় ডক্টর ইয়াজউদ্দিন সাহেব বঙ্গভবনে আপনাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছেন। ঢাকার অবিভক্ত মেয়র সাদেক হোসেন খোকা পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় ঢাকার লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছেন। আমার বাসায় একটি ছবি আছে, মাঝখানে বসে আছেন, আমি বাঁ পাশে, ডান পাশে আমাদের ছেলেকার মহাসচিব মান্নান ভাই বসে আছেন। আপনার আশ্চর্য থেকে লক্ষ লক্ষ মানুষের সাদেক হোসেন খোকার বক্তব্য শুনছেন। সেই সাদেক হোসেন খোকা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল গেরিলা যোদ্ধা। ঢাকার 9টি অপারেশন অত্যন্ত সাহসিকতার সাথে করেছেন। ঢাকার উন্নয়নের সাথে সাদেক হোসেন আপনাকে সম্বর্ধনা দিয়েছেন। আপনি যে নির্লজ্জ বেহায়া, তার ছেলে ইরশাদ হাইকোর্ট তাকে রায় দিয়েছে, ইসি তার গেজেট করেছেন, আপনি তাকে শপথ দিচ্ছেন, শপথ করে দিচ্ছেন। আপনার ছেলে ইচ্ছিতে নির্লজ্জ কোনো মানুষ হতে পারে না। তাই আমরা বলতে চাই, অতি শীঘ্রই সাদেক হোসেন খোকার ছেলে ইরশাদকে শপথ গ্রহণ করার আপনি ব্যবস্থা করবেন। আর যে 3জন উপদেষ্টা, একজন খলিল, আমি আগেও বলেছি ডবল মার্ডার কেসের আসামি, সেই মার্ডারের পরে ভেঙে গেল, আবার অনেক বছর পরে সে ফেরত এসেছে মার্কিন পাসপোর্ট দিয়ে। সে লতিফুর রহমানের প্রিয় ছিলেন, এই ইতিহাসটি না বললে নয়। সেখানে লতিফুর রহমানের একজন প্রোটোকল অফিসার ছিলেন, ফরেন মিনিস্ট্রি ডিএস, অপূর্ব সুন্দরী একজন মহিলা। তার স্বামীও ছিল ফরেন মিনিস্ট্রির একজন উপস্থিত ডিএস, কুমিল্লার একটি বিখ্যাত পরিবারের তারা সন্তান। আপনি সুকৌশলে সেদিন লতিফুর রহমানকে দিয়ে এই মহিলাকে ওয়াশিংটনে পোস্টিং করে দিলেন, তার স্বামী তাকে যেতে দেবে না। আপনি জোরদবস্তি করলো তাকে ওয়াশিংটন যেতে হবে। তারপর ওই ভদ্রলোকের উপস্থিতি তার রিভলভার দিয়ে তার ছেলে ওয়াইফকে গুলি করে হত্যা করেন, পরে নিজেও সুইসাইড করেন। এর পরের দিন আপনি খলিল রহমান আমেরিকা ভেঙে গেলেন, আর আপনাকে ডক্টর ইউনূস 25 বছর পরে আপনাকে আমেরিকান পাসপোর্টে নিয়ে এসে আপনাকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়েছে। এটা হলো কি ষড়যন্ত্র? কোর্ট এবং মানবিক কর্মীর নামে আপনার দেশ থেকে বিক্রি করে দেবেন। অতএব এই থেকে দেশকে মুক্তি দিতে হলে যেমনিভাবে বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের মধ্যে নির্বাচন দিয়েছেন, আপনি অতি শীঘ্রই বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। আপনার বৈবাহিক জীবন সম্পর্কে, ধর্ম সম্পর্কে আমার কাছে যে দলিল আছে, আমি এদের পেশগায় বলেছি, আজকে আবার বলতে চাই না, তাও বলে দিয়ে যাচ্ছি। আমি জনাব শফিকুর রহমান জামাতের আমির, ওনাকে দায়িত্ব দিয়েছি, নাইদ সাহেবকে দায়িত্ব দিয়েছি, আলেম সমাজকে দায়িত্ব দিয়েছি। আপনি আমেরিকা লেখাপড়া করতেন, আপনার একজন প্রেমিকা ছিল, সেই প্রেমিকা হলো মনিকার মা, আপনার মেয়ের মা। উনি হলেন রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান, রাশিয়ার আমেরিকা লেখাপড়া করে। ওই মহিলা দাবি দিল, ইউনিভার্সিটি যদি আমাকে বিয়ে করতে হয়, তাহলে এই অর্থোডক্স চার্চ থেকে তোমাকে খ্রিস্টান হতে হবে, তাহলে আমি তোমাকে বিয়ে দেবো। ইউনূস সাহেব, আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন, ফেরত এসেছেন 18 কোটি মানুষের দেশে, আপনি মুসলমানের দেশে, আপনি সরকার প্রধান। আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির, আপনার আল্লাহ বলি, আপনারা জিজ্ঞাসা করেন ইউনূস সাহেবকে উনি কি ফেরত এসেছেন। নাইদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশে আলাদা সমাজকে দায়িত্ব, উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা। এই কথাটি আমি এখানে বলেই আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। 90-এর গণঅভ্যুত্থানের পরে যেমনিভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, আজকেও বাংলাদেশে যে ভোট হবে, সেই ভোটে দেশের মানুষ তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।